হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজাফফর রহমান, আপনারা সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা এএনএন। তো প্রথমে শুরু করা যাক। তো প্রথমে জেনে নিই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক জিনিসটা আসলে কী। তো এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটার কনসেপ্টটা আসছে মেনলি নিউরোবায়োলজি থেকে। আমাদের ব্রেন যেই ওয়েতে থিঙ্কিং করে, একটা জিনিসকে প্রসেস করে, সে অনুযায়ী কাজ করে, বা আমরা যে চিন্তাভাবনাগুলো করে কাজ করি, এই কনসেপ্টটাকে মাথায় রেখেই আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ককে বিল্ড করা হয়েছে বা তৈরি করা হয়েছে। তো এএনএন ইজ এ ডেটা প্রসেসিং সিস্টেম কনসিস্টিং অফ এ লার্জ নাম্বার অফ সিম্পল হাইলি ইন্টারকানেক্টেড প্রসেসিং এলিমেন্টস, যেগুলোকে এই এলিমেন্টগুলোকে আর্টিফিশিয়াল নিউরন বলা হয়। তো এএনএন হচ্ছে একটা ডেটা প্রসেসিং সিস্টেম যেটা লার্জ নাম্বার অফ এলিমেন্টকে তার প্রসেস করতে পারে, মানে সিম্পলি প্রসেস করতে পারে এবং হাইলি ইন্টারকানেক্টেড থেকে সেই প্রসেসিং কাজগুলো সে করতে পারে। তো এই কাজটাকে বলা হয় আর্টিফিশিয়াল নিউরনের কাজ। তো এই যেটা বলছিলাম যে নিউরোবায়োলজি থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মডেলটা তৈরি হয়েছে এআইয়ের। তো এই আর্টিফিশিয়াল নিউরন is in an architecture inspired by the structure of the cerebral context of our brain। অর্থাৎ এটাকে যেটা বললাম, আমাদের ব্রেন যেভাবে থিঙ্ক করে, একটা জিনিস থেকে প্রথমে সে লার্নিং করে, তারপর সেখান থেকে সে থিঙ্কিং করতে পারে, তার যে নলেজটা সে গেইন করে তার উপর বেস করে, এবং তার উপর সে ওই নলেজটার উপর বেস করে কোনো আউটপুট বা কোনো একটা কাজ করতে পারে, তাই না? তো এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সেম কাজটাই করে। প্রথমে আমরা মেশিনকে একটা নলেজ দেওয়ার চেষ্টা করি, মানে লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে সে যায়, মেশিনকে লার্ন করানোর পরে সেই লার্নিংটার উপর ডিপেন্ড করে সে পরবর্তীতে আবার স্টেপ বা পরবর্তী কাজ সে করতে পারে। আমরা যখন তাকে ইনস্ট্রাকশন দিই, তার লার্নিং মডেল সে মানে কী বলবো, স্ক্যান করে সেই আউটপুটটা আমাদের সামনে দেয়। তো এখন আমরা দেখব এই পয়েন্টগুলো। দিস মডেল ট্রাইস টু রেপ্লিকেট অনলি দ্য মোস্ট বেসিক ফাংশন অফ দ্য ব্রেন। অর্থাৎ একটা ব্রেনের যে বেসিক ফাংশনগুলো সেগুলোকে রেপ্লিকেট করার জন্য এই মডেলটা তৈরি করা হয়েছে। NAN is the configured for a specific application like spam classification, face recognition, pattern recognition through a learning process। অর্থাৎ ওই যেটা বললাম যে তাকে একটা লার্নিং প্রসেসের মধ্যে যে একটা মেশিনকে যাওয়ানো হয়, যার ফলে সে বিভিন্ন অ্যাপ্লিকেশনে কিন্তু কাজ করতে পারে। যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, স্প্যাম ক্লাসিফাই করতে পারে, ফেস রেকগনাইজ করতে পারে, প্যাটার্ন রেকগনাইজ করতে পারে। এই টাইপের কাজগুলোই হচ্ছে মেনলি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে করা হয়ে থাকে। তো ইচ নিউরন হ্যাজ অ্যান ইন্টারনাল স্টেট অফ ইটস ওন। অর্থাৎ প্রতিটা নিউরন নিজস্ব একটা বৈশিষ্ট্য বা নিজস্ব একটা স্পেসিফিক টাস্ক নিয়ে সে কাজ করতে পারে। যেমনটা আমাদের ব্রেনে কোটি কোটি নিউরন আছে না, সেরকমভাবে আমরা যখন একটা মেশিনকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে স্থাপন করি, তো সেই মেশিনের মধ্যে অনেকগুলো আর্টিফিশিয়াল নিউরন ক্রিয়েট করা হয়, যার বেসিসে সে লার্নিংগুলো করতে পারে। মানে তার লার্নিং প্রসেসগুলো ওই আর্টিফিশিয়াল নিউরনের মাধ্যমেই আদান প্রদান করা হয়। তো এই যে দিস ইন্টারনাল স্টেট ইজ কল্ড দ্য অ্যাক্টিভেশন লেভেল অফ দ্য নিউরন। অর্থাৎ এই যে আমাদের যে নিউরনগুলো, তাদের যে ইন্টারনাল স্টেট বা নির্দিষ্ট ফাংশনালিটিস আছে সেগুলোর উপর তারা বেস করে কাজ করতে পারে। একটা নিউরন একটা জিনিস নিয়ে কাজ করে, তো এগুলোকে বলা হয় অ্যাক্টিভেশন লেভেল। তো আমরা ডিটেলস আলোচনা করব, তারপর এরকম একটু দেখে নিই। ফার্স্টে, দ্য অ্যাক্টিভেশন সিগন্যাল ইজ এ নিউরন অফ ট্রান্সমিটেড টু দ্য আদার নিউরন। অর্থাৎ অ্যাক্টিভেশন একটা হচ্ছে সিগন্যাল পাঠায় একটা নিউরন থেকে আরেকটা নিউরনে, বাট সেখানে কী হয়, এই যে নিউরন ক্যান শুড অনলি ওয়ান সিগন্যাল অ্যাট এ টাইম। অর্থাৎ অ্যাট এ টাইম সে একটা সিগন্যালের বেশি সিগন্যালকে সেন্ড করতে পারে না। তো আমাদের এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একদম বেসিক একটা স্ট্রাকচার হচ্ছে এইটা। তো আমাদের মিনিমাম দুইটা ইনপুট থাকবে। এটা একটা ইনপুট নিউরন, এটা একটা ইনপুট নিউরন, এবং তাদের একটা ওয়েট থাকবে। দেখেন, ইনপুট নিউরনের এটা হচ্ছে ওয়েট 1 দেওয়া আছে এবং ইনপুট 2তে ওয়েট 2 দেওয়া আছে। তাদের কিন্তু নিজস্ব একটা ইন্টারনাল স্টেট, এটা তাই না, তারা একটা মানে ওয়ে দিয়ে আউটপুট নিউরনে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন, যার উপর ডিপেন্ড করে আমরা একটা ফাইনাল আউটপুট বা আউটপুট নিউরন পাই। তো এখানে ইনপুট নিউরন হচ্ছে X1 আর X2, আর কানেক্টেড তারা হচ্ছে ওয়াই নিউরনের সাথে, যে কানেকশনগুলো গেছে একটা ওয়েট দিয়ে তারা ইন্টারকানেক্টেড। তো এখানে সূত্রটা হচ্ছে ওয়াই ইন, অর্থাৎ ইনপুট হচ্ছে Y1
সরি x1w1 প্লাস x2w2, এই যে এইটা আর এটা যোগ করলে যে আউটপুটটা পাবো সেটা তো আমাদের ইনপুটের উপর বেস করে আমরা যে আউটপুটটা পাবো সেটা। টোটাল আউটপুট কখন পাবো? যখন আমরা এফ অফ ওয়াই ইনটা করবো, মানে এই যে আমরা যে যোগ করলাম তাহলে আমরা ওয়াই ইন পেলাম, যখন আমরা এফ অফ ওয়াই ইন করবো তখন আমরা আউটপুটের মানটা এখান থেকে পেয়ে যাব। তো এখন আসা যাক একটা ইম্পর্টেন্ট টপিক্সে, সেটা হচ্ছে ডিফারেন্ট লার্নিং স্ট্র্যাটেজিস হচ্ছে এটা। তো আমাদের মেনলি দুই ধরনের লার্নিং স্ট্র্যাটেজি আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে সুপারভাইজড আর আনসুপারভাইজড লার্নিং। তো চলুন এদের মধ্যে বেসিক ডিফারেন্সগুলো জেনে নেওয়া যাক। সুপারভাইজড লার্নিংয়ে কী হয়, লার্ন উইথ এ সুপারভাইজার অর টিচার, অর্থাৎ এই যে লার্নিং প্রসেসটা এখানে একজন সুপারভাইজার থাকবে, কারণ নামটা কি সুপারভাইজড লার্নিং, মানে একজন সুপারভাইজার থাকবে যে তাকে ট্রেন করবে, মানে মেশিনকে ট্রেন করার জন্য একজন সুপারভাইজার বা টিচার থাকবে যাকে ট্রেন করানোর জন্য। আর আনসুপারভাইজড লার্নিং কী হবে, লার্ন উইথাউট সুপারভাইজার অর টিচার, অর্থাৎ আনসুপারভাইজ মানে কি, এখানে কেউ সুপারভাইজার থাকবে না, তাই না, মানে সুপারভাইজার বা টিচার থাকবে না, মেশিন একটা জিনিসকে নিয়ে নিজে থেকে প্রসেসিং করে সেখান থেকে নলেজ গেইন করার ট্রাই করবে। সেটা কেমন হতে পারে, যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা মেশিনকে একটা ছবি দিয়েছেন, ছবির মধ্যে অনেকগুলো বিড়াল আছে, অনেকগুলো পাখি আছে, ঠিক আছে। তো মেশিন তখন কি করবে, ওই ছবিটাকে সে প্রসেস করবে বা ছবিটাকে সে বিশ্লেষণ করবে, অ্যানালাইজ করে সে কী করবে, গ্রুপিং করবে, যে পাখিগুলো একটা সাইডে গ্রুপ করবে, বিড়ালগুলো একটা সাইডে গ্রুপ করবে, করার পরে সেখান থেকে তাদের মধ্যে আবার ডিফারেন্স খুঁজে বের করবে। যেমনটা ধরেন পাখির স্ট্রাকচার কেমন, তার বিহেভিয়ার কেমন বা তার সাউন্ড কেমন হতে পারে, বিড়ালের ক্ষেত্রেও সেমভাবে তার স্ট্রাকচার কেমন, তার বিহেভিয়ার কেমন, তার ওভারঅল যে জিনিসগুলো সেগুলো মানে স্ক্যান করে একটা নিজস্ব ওয়েতে নলেজ গেইন করবে। এটাই হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আর সুপারভাইজড লার্নিংয়ে কী হয়, যে আগের থেকে একটা ডেটা সেট তাকে লার্ন করে দেওয়া হয়। যেমন ধরেন একটা ফলের ঝুড়ি যার মধ্যে আপেল আছে আর আম আছে, ঠিক আছে। তো মেশিনকে আগে থেকে লার্নিং করানো হলো, যদি আপেল হয় তাহলে এইরকমভাবে স্ট্রাকচারটা হবে, এইরকম কালার হবে, এইরকম শেপ হবে, ঠিক আছে। আর যদি আম এই করা হয় সেক্ষেত্রে তাকে দেখানো হয়েছে যে আমের কালার এরকম হবে, শেপটা এরকম হতে পারে। এই যে আগে থেকে যদি লার্নিং করানো হলো, তখন আমরা যদি সার্চ করি আম, তখন সে আমের ছবিটা বা আমের গঠনটা বা স্ট্রাকচারটা আমাদের সামনে উপস্থাপন করবে। কিন্তু আনসুপারভাইজড লার্নিংয়ে কী হবে, যে ওই যে গ্রুপিং করে রাখবে, ফলে সে নিজের জন্য একটা নলেজকে গেইন করতে পারবে, যার ফলে সে নিজস্ব ওয়েতে কোনো টিচার ছাড়াই লার্নিং প্রসেসটাকে কন্টিনিউ করতে পারছে। এই জন্য এটাকে বলা হয় আনসুপারভাইজড লার্নিং। আর সুপারভাইজড লার্নিংয়ে হচ্ছে একজন টিচার তাকে আগে থেকেই লার্ন করাই দেয়। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো দেখেন, একজন টিচার যখন একটা ডেটা সেট নিয়ে তাকে লার্ন করাই দেয়, যেমনটা আমরা দেখলাম একটু আগে আপেল আর আমের যে এক্সাম্পলটা, সে কী করছে, নির্দিষ্ট ডেটা সেট নিয়ে কাজ করছে, যে এই ডেটা সেটের এই এলিমেন্টগুলো থাকলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে এই ফল, তাই না। তো এই জন্য হচ্ছে এখানে বলা হয়েছে যে ডেটা ইজ ওয়েল লেভেলড। বাট আনসুপারভাইজ লার্নিংয়ে কী হয়েছে, ডেটা ইজ নাইদার ক্লাসিফাইড অর লেভেল, অর্থাৎ আনসুপারভাইজ লার্নিংয়ে কী হচ্ছে, কোনো টিচার থাকছে না, তাকে আগে থেকে কোনো ডেটাকে আগে থেকে কোনো ডেটা সেট তার ইয়েতে নাই আগে থেকে, সে কী করছে, নিজের থেকে একটা গ্রুপিং করে নলেজ গেইন করছে, তাই না। সেই জন্য তার ডেটাগুলো ক্লাসিফাইড না বা লেভেলে থাকে না, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তো সুপারভাইজ লার্নিংয়ে কী হয়, লার্ন থিংস ফ্রম প্রিভিয়াস ডেটা, অর্থাৎ তাকে যে প্রিভিয়াস ডেটা সেট নিয়ে ট্রেনিং করানো হয় বা লার্ন করানো হয় সেগুলোর উপর ডিপেন্ড করে সুপারভাইজ লার্নিংটা কাজ করে। সরি। আর আনসুপারভাইজ লার্নিংটা কি, যে তাকে আনস্টোর্ড যে ডেটাগুলো থাকে সেগুলোকে সে কী করে, যে গ্রুপিং, লার্ন থিংস বাই গ্রুপিং আনস্টোর্ড ইনফরমেশন অ্যাকর্ডিং টু সিমিলারিটিস, প্যাটার্ন অর ডিফারেন্স। অর্থাৎ এটাকে যেটা বললাম যে আনসুপারভাইজ লার্নিংয়ে কী হয়, তারা গ্রুপিং করে কিসের ভিত্তিতে, আনসর্টেড ইনফরমেশন, যেগুলো হতে পারে সিমিলারিটিস বা প্যাটার্ন বা ডিফারেন্স, এই টাইপের। যেটা বললাম যে বিড়াল আর পাখির যে এক্সাম্পলটা, সেম জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে। আশা করি আপনারা এই ইয়েটা বুঝতে পারছেন, পয়েন্টটা। আর লাস্ট যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ট্রেনিং ডেটা ইজ অ্যাভেলেবল, অর্থাৎ যেহেতু সুপারভাইজ লার্নিং তাকে ট্রেনিং ডেটা সবসময় ট্রেন করা হয়, আর আনসুপারভাইজ লার্নিং যেটা কোনো টিচার নাই সেজন্য ট্রেনিং ডেটা এখানে অ্যাভেলেবল না। সে একটা মানে কারেন্ট কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ইমেজ বা কোনো একটা কিছুর ভিত্তিতে সে সেখান থেকে নলেজ গেইন করতে পারে। তো এটাই হচ্ছে আমাদের মেনলি
লার্নিং স্ট্র্যাটেজিসের দুটো টাইপ, সুপারভাইজ অ্যান্ড আনসুপারভাইজ লার্নিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্স। আশা করি আপনারা এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা দেখবো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পারসেপট্রন। A perceptron is a neural network that does content computation to detect features or recognize patterns in the input data. অর্থাৎ আমরা যে ইনপুট ডেটা দিব সেখান থেকে সে কম্পিউট করতে পারবে যে আমাদের যে ডেটা দিলাম সেখানে কী কী ধরনের ফিচার্স আছে বা কী কী ধরনের প্যাটার্ন আছে সেগুলোকে রেকগনাইজ করতে পারবে। এটাই হচ্ছে পারসেপশনের কাজ। এখানে দেখেন পারসেপশনের আর্কিটেকচার দেওয়া আছে। আমাদের এখানে x1 x2 x3 ... xn পর্যন্ত একাধিক ইনপুট দেওয়া আছে এবং আমি বলছিলাম একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ইনপুটের থেকে আমরা যদি একটা আউটপুট পেতে চাই বা করতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়েট দিয়ে কানেক্টেড থাকে, ইন্টার কানেক্টেড থাকে ওয়েট দিয়ে, তাই না? তো প্রতিটা ইনপুটের জন্য এই যে ওয়েট দেওয়া আছে, ইনপুট 1 এর জন্য ওয়েট 1, ইনপুট 2 এর জন্য ওয়েট 2, 3 এর জন্য 3, xn এর জন্য ওয়েট n দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমরা এই যে ইনপুটগুলো পেলাম, যে ওয়েটগুলো পেলাম, সেগুলো একটা সাম করব। ঠিক আছে, সাম করার পরে সেখান থেকে আমরা অ্যাক্টিভেশন ফাংশনকে ফলো করে দেন সেখান থেকে একটা আউটপুট পাবো। এই যে সাম করলাম, এখানে একটা মধ্যবর্তী কী থাকবে, বায়াস থাকবে। বায়াসকে অনেক সময় W0 দিয়ে বা B দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, দুটো দিয়ে করা হয়, যেটা আপনাদের থাকবে বইয়ে বা কোশ্চেনে সে অনুযায়ী কাজ করবেন। তো এই যে আর্কিটেকচারটা, এখানে কী কী হচ্ছে, ইনপুট আছে, এই যে এগুলো হচ্ছে ইনপুট, ওয়েট অ্যান্ড বায়াস, এই যে ওয়েটগুলো আছে এবং বায়াসগুলো আছে, তাই না? এবার এখানে কি আছে, নেট সাম, এই যে x1 আর w1, আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম, এই যে x1 আর w1 যোগ করার পর আমরা যেটা পাবো সেটাই হচ্ছে সাম, মানে সামেশন, যেটা এই যে নেট সাম, এটাই হচ্ছে নেট সাম। ঠিক আছে, এরপর 4 নম্বরে কি আছে, fy অর্থাৎ অ্যাক্টিভেশন ফাংশন, আর 5 নম্বর হচ্ছে আমাদের ফাইনাল আউটকাম বা ফাইনাল আউটপুট। তো মেনলি আমাদের 4টা পার্ট, একটা হচ্ছে ইনপুট, ওয়েট অ্যান্ড বায়াস, এরপর হচ্ছে এখান থেকে নেট সাম আর অ্যাক্টিভেশন ফাংশন, আউটপুট তো আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে মেনলি আমাদের পারসেপশনের আর্কিটেকচার। তো এখন আমরা দেখব হোয়াট ইজ সিঙ্গেল লেয়ার পারসেপশন। সিঙ্গেল লেয়ার পারসেপশন আসলে কী সেটা দেখে নিই। এ সিঙ্গেল লেয়ার পারসেপশন বা SLP ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক। ইট ইজ ইউজড ফর বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। অর্থাৎ যে কোনো ধরনের বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমকে সলভ করার জন্য আমরা মেনলি সিঙ্গেল লেয়ার পারসেপশনটাকে ইউজ করে থাকি। তো যেখানে কিনা বাইনারি ক্লাসিফিকেশন অর্থাৎ হয় 0 না হলে 1, এই বাদে অন্য কোনো আউটপুট আমরা এখান থেকে আর পাবো না। ঠিক আছে, আমাদের মেনলি এই সিঙ্গেল লেয়ার পারসেপশন নিয়ে আমাদের এবারের জন্য পড়তে হবে, ফাইনালের জন্য। আমাদের মাল্টি লেয়ার এই মুহূর্তে লাগছে না, বাট পরবর্তীতে লাগতে পারে। তো এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার পারসেপশনের সংজ্ঞা বা ডেফিনেশন। তো আমরা বুঝলাম যে আমরা সিঙ্গেল লেয়ার পারসেপশনটাকে ইউজ করি বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমগুলোকে সলভ করার জন্য। এটা একটা সিম্পলেস্ট টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা দেখব স্ট্রাকচার অফ SLP অর্থাৎ সিঙ্গেল লেয়ার পারসেপশন। তো এখানে স্ট্রাকচার দেওয়া আছে, একটা হচ্ছে ইনপুট লেয়ার, ওয়েট সাম, অ্যাক্টিভেশন ফাংশন, আউটপুট লেয়ার, নো হিডেন লেয়ার। অর্থাৎ আমরা যে একটু আগে যেই চিত্রটা দেখলাম আমাদের পারসেপশনের যে আর্কিটেকচার, সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে আমাদের একটা ইনপুট লেয়ার থাকবে, ওয়েটের সাম থাকবে, অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, আউটপুট লেয়ার থাকবে, যেমনটা হচ্ছে এখানে ছিল। এই যে ইনপুট লেয়ার, তারপরে এখানে ওয়েট, এখানে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন আর আউটপুট, তাই না? এগুলো তো ছিল আমাদের পারসেপশন আর্কিটেকচারের। আর লাস্টে কী বলা হয়েছে, যে নো হিডেন লেয়ার, এখানে কোনো হিডেন লেয়ার থাকে না। তো এটাই হচ্ছে এই সিঙ্গেল লেয়ার পারসেপশনের লিমিটেশন। তো এইটা বাদেও যে আরও কিছু লিমিটেশন আছে সেটা এখন দেখব। তো এখন আমরা দেখব লিমিটেশনস অফ SLP বা সিঙ্গেল লেয়ার পারসেপশনের লিমিটেশনগুলো হচ্ছে ক্যান অনলি সলভ লিনিয়ারলি সেপারেবল প্রবলেম। অর্থাৎ লিনিয়ারলি সেপারেবল যে প্রবলেমগুলো সেগুলোকে মেনলি এই সিঙ্গেল লেয়ার পারসেপশন দিয়ে সলভ করা যায়। নন লিনিয়ার যে প্রবলেমগুলো সেগুলোকে কিন্তু এই পারসেপশন সিঙ্গেল লেয়ার পারসেপশন দিয়ে সলভ করা যায়। লিনিয়ার কোনগুলো, অ্যান্ড অর, মানে অর্থাৎ হয় 0 না হলে 1, লিনিয়ারলি যেই আউটপুটগুলো সেইগুলো। আর এই যে এটাকে যেটা বললাম যে ক্যান নট সলভ নন লিনিয়ার প্রবলেম, যেমন XOR, XNOR, NAND, এই টাইপের যে ইয়েগুলো সেগুলো কিন্তু এই সিঙ্গেল লেয়ার পারসেপশনকে দিয়ে করানো যায় না। এটা হচ্ছে তার একটা বড় লিমিটেশন। থার্ড লিমিটেশনটা কি, নো হিডেন লেয়ার, সো দ্যাটস ওয়াই ইট হ্যাজ লিমিটেড লার্নিং ক্যাপাসিটি। অর্থাৎ যেহেতু তার কোনো হিডেন লেয়ার নেই, তার লার্নিং যে ক্যাপাসিটি সেটা খুবই লিমিটেড হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লেয়ার পারসেপশনের লিমিটেশন। তারপরে কোশ্চেন আসতে পারে যে সিঙ্গেল লেয়ার পারসেপশন কী, এর লিমিটেশনগুলো ব্যাখ্যা করো, এরকম টাইপের। তখন আপনারা এরকমভাবে সিঙ্গেল লেয়ার পারসেপশন কাকে বলে তার ডেফিনেশন দিবেন, দেন লিমিটেশনগুলো
বা কীভাবে লিমিটেশনকে অ্যাড্রেস করা যায় সেগুলো এখানে লেখা আছে। এখানে এখন আমরা দেখব যে হাউ টু অ্যাড্রেস দিস লিমিটেশন, এই যে লিমিটেশনগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে অ্যাড্রেস করতে পারি। ইউজ মাল্টি লেয়ার পারসেপশন, অর্থাৎ অ্যাড ওয়ান অর মোর হিডেন লেয়ার, অর্থাৎ আমরা যদি এক বা একাধিক হিডেন লেয়ার অ্যাড করি সেক্ষেত্রে আমরা লিমিটেশনগুলোকে ওভারকাম করতে পারবো। ইউজ নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, অর্থাৎ আমরা যে ফাংশনটাকে ইউজ করি সেটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, বাট আমরা যদি এই লিমিটেশনগুলোকে ওভারকাম করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে হবে। আমাদের এই মুহূর্তে এই নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনে লাগছে না, আমাদের জাস্ট অ্যাক্টিভেশন ফাংশনকে নিয়ে কাজ করতে হবে। একটু পরে আমরা এক্সাম্পল দেখবো, তখন খুব ইজিলি বুঝে যাবো যে কীভাবে এই অ্যাক্টিভেশন ফাংশনটা কাজ করে। ঠিক আছে। আর থার্ড ওয়ে হচ্ছে ট্রেন্ড উইথ ব্যাক প্রোপাগেশন অ্যালগোরিদম। এখানে একটা ব্যাক প্রোপাগেশন নামে একটা অ্যালগোরিদম আছে যেটা ইউজ করে আমরা এই লিমিটেশনকে দূর করতে পারি। আর ইউজ ডিপ লার্নিং মডেল আর আর্কিটেকচার, ডিপ লার্নিংয়ের যে মডেলটা বা যে আর্কিটেকচার সেটা ইউজ করে আমরা এই সিঙ্গেল লেয়ার পারসেপশনের যে লিমিটেশনগুলো সেগুলোকে ওভারকাম করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের লিমিটেশন দূর করার ওয়ে। তো আশা করি আপনারা এই লিমিটেশনগুলো বা সিঙ্গেল লেয়ার পারসেপশন কী এগুলো বুঝতে পারছেন। তো এই যে এতক্ষণ যে অ্যাক্টিভেশন ফাংশন বলছিলাম, তো এখন এই অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা জিনিসটা বুঝে যাব। আমরা থিওরি দেখার থেকে আমরা একটা এক্সাম্পল দেখলে আমাদের জিনিসটা বেশি ক্লিয়ার হয়ে যায়, তাই না? তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ এ নিউরন ইউজ দ্য ফলোয়িং কাস্টম অ্যাক্টিভেশন ফাংশন, অর্থাৎ এখানে একটা কাস্টম অ্যাক্টিভেশন ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 ইফ এক্স লেস দেন অর ইকুয়াল কে। যদি এক্সের মান কে এর থেকে ছোটো বা সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো 0, আদারওয়াইজ 1 হবে। এটা হচ্ছে কোশ্চেনে অ্যাক্টিভেশন ফাংশন মানে কাস্টম অ্যাক্টিভেশন ফাংশন দেওয়া আছে, এবং ইনপুট ভেক্টর হিসেবে দেওয়া আছে কত 1 0 1, আর ওয়েট দেওয়া আছে 0 2 -1, আর বায়াস দেওয়া আছে দেখেন 1। ঠিক আছে, এগুলো হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে, এবং কোশ্চেনে কী বলা আছে, কম্পিউট দ্য নেট ইনপুট, অ্যাপ্লাই দ্য অ্যাক্টিভেশন ফাংশন, আউটপুট দ্য রেজাল্ট, এই তিনটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো আমরা 3টা স্টেপ ফলো করব, করে এটাকে সলভ করব। আসলে এখন সলিউশন দেখি। তো এটা হচ্ছে স্টেপ 1। প্রথমে আমরা কী করতে বলা হয়েছে যে কম্পিউট দ্য নেট ইনপুট, তাই না, যে আমাদের নেট ইনপুটে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো নেট ইনপুট হচ্ছে কি, আমাদের দেখেন 3টা করে জিনিস দেওয়া আছে। যদি আমরা এটাকে বলি ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, ওয়েট 1, ওয়েট 2, ওয়েট 3, তাই না? তাহলে এখন এই জিনিসটা আমরা নেট ইনকামে অ্যাপ্লাই করব। এই যে ইনপুট 1 ইন্টু ওয়েট 1, অর্থাৎ 1 ইন্টু 0, এই যে 1 ইন্টু 0। এরপরে কি ইনপুট 2 আর ওয়েট 2, তাহলে 0 ইন্টু 2, এই যে 0 ইন্টু 2, আবার ইনপুট 3 আর ওয়েট 3, তাহলে এই 1 ইন্টু -1, তো 1 ইন্টু -1 হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। আর বায়াস হচ্ছে আমাদের দেখেন কোশ্চেনে দেওয়াই আছে, এই যে বায়াস হচ্ছে 1, তাহলে এখানে +1। এটা হচ্ছে নেট ইনপুটের সূত্র, যে আমাদের যে ইনপুট যে ওয়েটগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা গুণ করব। যদি একাধিক থাকে সেক্ষেত্রে একাধিক ইনপুট একাধিক ওয়েট আমরা গুণ করবো। যেমনটা এখানে হয়েছে, আমাদের 3টা ইনপুট ছিল, 3টা ওয়েট ছিল, 3টার জন্য আমরা গুণ করছি, লাস্টে হচ্ছে বায়াসকে যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে সূত্র। তো আমরা যদি এই ক্যালকুলেশনটা করি আমাদের নেট ইনপুট আসছে 0। ঠিক আছে, এখন হচ্ছে স্টেপ 2 তে কী করতে বলা হয়েছে, যে নেট ইনপুট বের করা হয়ে গেল, অ্যাপ্লাই দ্য অ্যাক্টিভেশন ফাংশন, তাই না? এখন আমরা অ্যাক্টিভেশন ফাংশনকে অ্যাপ্লাই করব। এখন দেখেন আমাদের কি দেওয়া ছিল, যে এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স ইফ এক্স হচ্ছে 0-র বড়ো, তাই না? সরি, এক্স হচ্ছে 0-র বড়ো, 0-র বড়ো না, এক্স হচ্ছে 0-র বড়ো। দেন কোশ্চেনে কী দেওয়া ছিল, এক্স হচ্ছে যদি ছোটো বা সমান হয় 0-র, তাহলে সেক্ষেত্রে আমরা 0 নিব, আর আদারওয়াইজ আমরা এইটা নিব, 1 নিব, তাই না? দেখেন আমাদের 2টা রুল ছিল, আমাদের এই কন্ডিশনটা কিন্তু ট্রু হয়নি, তাই না? তাহলে এখানে হচ্ছে এফ অফ এক্স ইজ ইকাল টু কে, আদারওয়াইজ ইফ এক্স ছোটো ইকাল 0, তাহলে সেক্ষেত্রে আমাদের নেট ইনপুট কত 0, তাহলে আমাদের কী হচ্ছে 0 লেস দেন অর ইকুয়াল 0, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, সেকেন্ড কন্ডিশনটা, তাই না? তাহলে আমরা এখানে সেকেন্ড রুলটা ইউজ করব। তাহলে এফ অফ নেট ইনপুট ইজ ইকাল টু কে হবে। আমরা কিন্তু এক্স লিখতে পারলাম না, কারণ আমাদের ওই কন্ডিশনটা ট্রু হয়নি। সেই জন্য আমরা এখন আউটপুটে কী করব, আউটপুট হচ্ছে এফ অফ নেট ইনপুট ইজ ইকাল টু কে, তাহলে এফ অফ 0 ইজ ইকাল টু কে ইজ ইকাল টু 0। তাহলে এফ অফ 0 কেন হলো, কারণ আমরা নেট ইনপুটটা 0 পাইছি, নেট ইনপুটের জায়গায় 0 লিখছি, আর কে এর মান তাহলে আলটিমেট 0 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভেশন ফাংশনটা, তার জন্য সলিউশন। তো আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন।
তো একটু যেটা বলছিলাম যে আমাদের পারসেপশন যেটা সেটা কিনা লিনিয়ারলি সেপারেবল যে জিনিসগুলো সেগুলোর উপরে কাজ করতে পারে, যেমন অ্যান্ড অর এগুলো নিয়ে কাজ করে। তো এই যে আমরা এখন দেখব যে অ্যান্ড গেট ইউজ করে এবং অর গেট ইউজ করে কীভাবে পারসেপশনটাকে করা যায়। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু অ্যালগরিদম দেখে নিই, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। অ্যালগরিদমটা হচ্ছে দ্য পারসেপশন অ্যালগরিদম ইজ টু ক্লাস ক্লাসিফিকেশন মেশিন লার্নিং অ্যালগরিদম, অর্থাৎ এটা একটা টু ক্লাস ক্লাসিফিকেশন মেশিন লার্নিং অ্যালগরিদম। এটাকে আমরা এখন কীভাবে স্টেপ বাই স্টেপ করতে পারি অ্যালগরিদমটা সেটা এখন দেখব। ইনিশিয়ালাইজ ইনপুট ভেক্টর, ইনিশিয়ালাইজ ওয়েট, লার্নিং রেট, বায়াস আর ডিজায়ার আউটপুট। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় না। এরপর হচ্ছে আমাদের স্টেপ 2তে কাজ কি, দ্য প্রেডিক্টেড আউটপুট অফ দ্য পারসেপশন। আমরা এখানে একটা প্রেডিক্টেড আউটপুট নিয়ে চিন্তা করব, যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন। তো অ্যাক্টিভেশন ফাংশনকে এখানে y অফ n বা y অফ থিটা দিয়েও করা হয়। ঠিক আছে, তাহলে SGN, এটা SGN দিয়ে আমরা অ্যাক্টিভেশন ফাংশনকে বোঝাচ্ছি। তো এখানে এটাকে বের করব ওয়েট ইন্টু ইনপুট প্লাস বায়াস। ঠিক আছে, এভাবে আমরা অ্যাক্টিভেশন ফাংশনটাকে বা প্রেডিক্ট আউটপুটকে পেতে পারি। স্টেপ 3তে কি, আমাদের যে ডিজায়ার আউটপুট থাকবে সেটা যদি ঠিকঠাক হয়, মানে আমাদের যেই টার্গেট আউটপুটের সাথে যদি ডিজায়ার আউটপুট মিলে যায় সেক্ষেত্রে আমরা সেখানে স্টপ করে দিব। যদি আউটপুটটা আমাদের মানে যেরকম আমরা আশা করছি সেরকম না হয় বা টার্গেট আউটপুটের সাথে না মেলে, সেক্ষেত্রে আমরা সেটাকে আপডেট করব। কাকে আপডেট করব? ওয়েটকে আপডেট করব। আমাদের ইনপুট থেকে যে অ্যাক্টিভেশন ফাংশনে বা সামের ক্ষেত্রে যে ওয়েটগুলো গেছে সেগুলোকে আমরা আপডেট করব। সেইটা আপডেট করার সূত্রটা হচ্ছে W অফ n+1, তাহলে W অফ n প্লাস লার্নিং রেট প্লাস ডিজায়ার আউটপুট ইন্টু প্রেডিক্টেড আউটপুট ইন্টু ইনপুট ভেক্টর। তো এটা হচ্ছে স্টেপ 3। আর স্টেপ 4 হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের আপডেট না হচ্ছে বা আমাদের টার্গেট আউটপুট ফুলফিল না হচ্ছে সেই পর্যন্ত আমরা এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকবো। তো আপনারা নিশ্চয়ই অ্যালগরিদম দেখে বুঝতে পারেননি যে অ্যাকচুয়ালি কিসের পরে কী হচ্ছে কিছুই বুঝলাম না, তাই না? তো এটা এখন আপনারা খুব ইজিলি বুঝবেন। এখন আমরা একটা দেখবো এক্সাম্পল। তো ফার্স্টে আমরা দেখবো অ্যান্ড গেটের পারসেপশন, তাহলে আপনারা এই অ্যালগরিদমটা খুব ইজিলি বুঝে যাবেন। তো ফার্স্টে দেখবো অ্যান্ড গেট, এরপর দেখবো অর গেটের জন্য। তো ফার্স্টে এখন দেখবো অ্যান্ড গেটের জন্য। তো অ্যান্ড গেটের জন্য আমাদের এক্সাম্পল দেওয়া আছে, এই যে A আর B, আর এখানে অ্যান্ড গেটের জন্য দেওয়া আছে 0 0 0 0 1 0 1 0 0 আর 1 1 1। আমরা জানি অ্যান্ডে যে কোনো একটা 0 হলে আউটপুটে 0 চলে আসে, তাই না? এটা আমরা সবাই জানি, এটা কোশ্চেনে দেওয়া আছে বা দেওয়া না থাকতে পারে, আপনারা এরকমভাবে লিখে নেবেন। তো আমাদের কোশ্চেনে মেনলি কী দেওয়া আছে, আমাদের ওয়েট 1 দেওয়া আছে, ওয়েট 2 দেওয়া আছে, থ্রেশহোল্ড দেওয়া আছে এবং এন্ড থিটার মান দেওয়া আছে। ঠিক আছে, তো থ্রেশহোল্ড বলতে কি আমাদের টার্গেট আউটপুট। ঠিক আছে, আর থিটা এটা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন। আর এগুলো তো ওয়েট দেওয়াই আছে। ওয়েট কেন দুইটা দেওয়া আছে? কারণ আমাদের দুইটা ইনপুট A আর B, তাই না? দুইটা ইনপুটের জন্য দুইটা ওয়েট দেওয়া আছে। তো দেখেন ফার্স্টে যদি আমরা চিন্তা করি 0 0 এবং আমাদের টার্গেট আউটপুট কত 0, তাই না? তো এই যে এর জন্য 0, বির জন্য 0, টার্গেটও 0, মানে A আর A 0। তাহলে এখন আমরা সামেশন অফ WI XI বের করবো। WI হচ্ছে ওয়েট আর XI হচ্ছে আমাদের ইনপুট। তাহলে W1 ইন্টু A, W2 ইন্টু B। তাহলে W1 কত দেওয়া আছে এখানে 1.2 ইন্টু এর মান কত 0 ইনিশিয়ালি, প্লাস এই সূত্রের প্লাস W2 এর মান কত দেওয়া আছে কোশ্চেনে 0.6 ইন্টু B এর মান কত, B এর মান হচ্ছে ফার্স্টে 0, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত 0। তাহলে সামেশন অফ WI XI হচ্ছে আমাদের যে থ্রেশহোল্ড বা টার্গেট আউটপুট কোশ্চেনে দেওয়া আছে তার থেকে ছোটো, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট হবে বা কন্টিনিউ হবে। এখন আমরা যাব সেকেন্ড ইয়েতে, 0 আর 1 নিব এবং আউটপুট বা টার্গেট আউটপুট থাকবে কত 0। তো এই যে আমরা নিচ্ছি A0 B1 আর টার্গেট হচ্ছে 0। তাহলে WI XI কত হবে W1 ইন্টু A ইন্টু W2 ইন্টু B। তাহলে W1 হচ্ছে 1.2 আর A ছিল 0, এই যে 0, আর B হচ্ছে 1। তাহলে W2 হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 0.6 আর B হচ্ছে 1। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এটা তো 0 হয়ে গেল, আর এটা হচ্ছে 1 দিয়ে গুণ করলে এটাই থেকে যাচ্ছে 0.6। তাহলে এখানে আমাদের সামেশন অফ WI XI থ্রেশহোল্ডের থেকে কম, তো এটা আমাদের অ্যাকসেপ্ট হবে। সমস্যাটা যখন হবে যখন আমাদের এই থ্রেশহোল্ডের থেকে আমাদের আউটকামটা বেশি চলে আসবে, অতিরিক্ত বেশি হয়ে যাবে সেই মুহূর্তে। ঠিক আছে, দেখেন এখন 3 নম্বরে কী হচ্ছে, A = 1 আর B = 0। এই যে এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এখন হচ্ছে এইটা 1 আর 0, আউটপুট আসবে 0 টার্গেট।
তাহলে A1 আর B0 টার্গেট হচ্ছে 0। তাহলে আবার সেমভাবে WI বের করব। তো সেখানে কী হবে W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B। তাহলে W1 এর মান কোশ্চেনে দেওয়া আছে 1.2 ইন্টু A এর মান হচ্ছে 1 প্লাস W2 এর মান কোশ্চেনে দেওয়া আছে 0.6 আর B এর মান হচ্ছে এখানে 0। তো ক্যালকুলেশন করলে পাচ্ছি কত 1.2। দেখেন এখন আমাদের কী হচ্ছে সামেশন অফ WI এর মানটা থ্রেশহোল্ডের থেকে বেশি হয়ে যেতে, মানে থ্রেশহোল্ড কত দেওয়া ছিল 1 দেওয়া ছিল, তাই না? এই যে এটা কিন্তু এখন পার হয়ে গেছে, তো এখানে আমাদের আউটপুট কিন্তু 1 আসতে হবে। এখন আমরা কী করবো, এখন আমরা ওই যে একটু আগে দেখলাম এই যে অ্যালগরিদমে এই স্টেপটা আমরা ফলো করব। কার জন্য ফলো করবো? আমাদের ওয়েটটাকে আপডেট করার জন্য। ওয়েটটাকে আপডেট করলে আমাদের এই প্রবলেমটা এখন সলভ হয়ে যাবে। সেটা কীভাবে করবো এখন দেখি চলেন। এটা হচ্ছে আমাদের সূত্র WI = WI প্লাস ইটা টার্গেট মাইনাস আউটপুট ইন্টু XI। WI বলতে একবার হচ্ছে W1 নেব, একবার W2 নেব, কারণ দুইটা ওয়েট দেওয়া, দুইটা ওয়েটকে আমাদেরকে চেক করতে হবে যে কোনটায় আপডেট প্রয়োজন। আর ইটার মানটা কি? আমাদের অ্যাক্টিভেশন ফাংশনের মান, যেটা কোশ্চেনে দেওয়াই আছে, এই যে কোশ্চেনে দেওয়া আছে। এরপরে কি টার্গেট আউটপুট আর আউটপুট, যেটা টার্গেট কত ছিল আমাদের, টার্গেট ছিল হচ্ছে 0 আর আউটপুট কত আসছে, আউটপুট আসছে 1, তাই না? এটার ক্ষেত্রে এই 3 নাম্বার যে এটার জন্য সেটার জন্য ইন্টু XI বলতে কি, আমরা যদি W1 নিই তাহলে W1 কার জন্য আসছিল, এই যে W1 হচ্ছে এর জন্য আসছিল, W2 হচ্ছে বির জন্য আসছিল। দেখেন আমরা দুইবার বের করছি, এর জন্য একবার, বির জন্য একবার, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তো W1 এর জন্য প্রথমে বের করবো, W1 I এর জায়গায় W1 হবে প্লাস এটা টার্গেট হচ্ছে কত ছিল, টার্গেট ছিল 0 কিন্তু আউটপুট আসছে 1, টার্গেট ছিল 0 আউটপুট আসছে 1, 0 - 1 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে এই যে এটার ক্ষেত্রে 1, তাহলে আমরা দিলাম এর মান 1। তো এটা ক্যালকুলেশন করলে এখন কত আসছে 0.7। W2 এর জন্য কী হচ্ছে W2 প্লাস ইটা আবার টার্গেট, এই যে টার্গেট মাইনাস আউটপুট, টার্গেট ছিল কত 0 আর আউটপুট ছিল 1, তাই না? এই যে টার্গেট 0 আউটপুট হচ্ছে 1, এটা হচ্ছে আমরা এখানে ডিসি ইন্টু বি এর মান কত ছিল, বি এর মান হচ্ছে এটার জন্য দেওয়া ছিল 0, তাহলে আমরা 0 গুণ করছি, ক্যালকুলেশন করলে আসছে 0.6। তো আমরা নতুন আপডেট পেয়ে গেছি, নতুন ওয়েট। তো দেখেন আমাদের আগের ওয়েট কী ছিল আমি যদি একটু দেখাই, আগের ওয়েট ছিল W1 ছিল 1.2 আর W2 ছিল 0.6। এখন নতুন ওয়েট কত আসলো 0.7 আর 0.6, মানে W1 এর ওয়েটটা আমাদের আপডেট করতে হয়েছে, তাই না? যেহেতু আমাদের ওয়েট আপডেট হয়েছে, তাই এখন আমাদের কাজ কি, ইনিশিয়াল অবস্থা থেকে আবার সেই ওয়েটগুলোকে নিয়ে আবার কাজ করা। তাহলে আমরা আবার শুরু থেকে যাব, ফার্স্ট স্টেপ, এই যেখানে যেটা ছিল 0 0 দুইটাই 0 আর আমাদের টার্গেট আউটপুটও 0। এখন দেখি আমাদের টার্গেট আউটপুট ফুলফিল হয় কি না এই নতুন ওয়েট দিয়ে। তাহলে আবার সেম ওয়েতে আবার আমরা করব সামেশন অফ WI XI W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B। তাহলে W1 এর নতুন মান কত 0.7 আর এর মান কত 0 ইনিশিয়ালি। এরপর হচ্ছে W2 মানে প্লাস W2 এর মান কত 0.6 ইন্টু B এর মান কত 0, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0। তাহলে এটা কিন্তু আগের মতোই থাকছে, সামেশন অফ WI XI থ্রেশহোল্ডের থেকে কম, সো আউটপুট হচ্ছে 0, আমাদের টার্গেট আউটপুটও ছিল 0, দুটাই ফুলফিল হওয়ার জন্য এটা কন্টিনিউ হবে। এবার হচ্ছে সেকেন্ড স্টেপে এসে কী করবো, আমরা নিব পরবর্তীটা, অর্থাৎ আমরা 0 0 নিয়ে কাজ করলাম, এবার হচ্ছে 0 1 নিয়ে কাজ করব, 0 1 আর টার্গেট হচ্ছে 0। প্লাস সামেশন অফ WI XI কি W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B। W1 হচ্ছে 0.7 মানে আপডেট যেটা 0.7 ইন্টু এর মান হচ্ছে 0 প্লাস W2 এর মান কত 0.6, আমরা আপডেট যেটা পাইছি সেটা, ইন্টু B এর মান কত 1, এই যে 1, ক্যালকুলেশন করলে আসতে কত 0.6। তাহলে WI XI এর যে সামেশনটা সেটা থ্রেশহোল্ড থেকে কম, তাহলে এটার আউটপুট হচ্ছে 0, আমাদের টার্গেট ছিল 0, মানে 1 তো আসেনি, সেজন্য এটা হচ্ছে কন্টিনিউ হবে। 3 নাম্বারে কী হবে দেখেন, 3 নাম্বারে হচ্ছে আমাদের A1 এর মান 1 আসবে, B এর মান 0 আসবে, তাই না? এই যে 1 0, দেখেন এখানে কিন্তু আমরা আমাদের টার্গেট আউটপুটটা বা থ্রেশহোল্ডের থেকে বেশি হয়ে যাওয়ার কারণে আমরা তখন আবার নতুন করে ইনপুট ওয়েটটাকে আপডেট করছিলাম। এখন দেখি যে আমাদের নতুন যে ওয়েটটাকে আপডেট করলাম সেটার ফলে এখন আমরা এখান থেকে আমাদের যে টার্গেট আউটপুট সেটাকে পাই কিনা, মানে 0-র মধ্যে পাই কিনা। তাহলে সামেশন অফ WI XI W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B। তাহলে W1 এর মান আমরা আপডেট মানটা হচ্ছে 0.7 আর এর মান হচ্ছে এখানে 1 প্লাস W2 এর মান হচ্ছে কি 0.6 আর B এর মান হচ্ছে 0। এই যে W1 আর W2 এর মানটা এখান থেকে নিচ্ছি 0.7 0.6, ঠিক আছে, কনফিউজড হবেন না, ইন্টু B এর মান হচ্ছে 0,
জিরো কেন, এই যে বি এর মান হচ্ছে এখানে জিরো, তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছে কত 0.7। তাহলে এখানে দেখেন থ্রেশহোল্ডের থেকে WIXI এর যে সামেশন সেটা ছোটো, তাহলে এখন এটা ঠিক আছে, এটাকে আমরা কন্টিনিউ করতে পারবো, তাই না? আমাদের থ্রেশহোল্ড তো পার হয়ে যায়নি। এখন দেখেন 4 নাম্বার যে স্টেপটা ছিল, সরি এই যে 4 নাম্বারে দুইটাই 1 এবং আউটপুট টার্গেট আউটপুটও 1, থ্রেশহোল্ডও 1, তাই না? তাহলে হচ্ছে এটাকে আমরা সলভ করব। সেটা কী হবে, এখন A1 B1 টার্গেটও 1, তাহলে আমরা আবার সামেশন অফ WIXI করব। তাহলে W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B, দেখেন W1 এর মান কত 7 আর A এর মান কত 1, প্লাস W2 এর মান 0.6 আর B এর মান হচ্ছে 1, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি কত 1.3, যেটা হচ্ছে WIXI এর যে সামেশন সেটা থ্রেশহোল্ডের বড়। কিন্তু দেখেন আমাদের টার্গেট আউটপুট কত ছিল 1 এবং WIXI এর যে সামেশন সেটা কত পাইছি 1.3, মানে 1-এর মধ্যেই, তো এটা তো সমস্যা না, বেশি হলে সমস্যা, টার্গেট তো ফুলফিল হয়েছে, তার উপরে টার্গেটের তো কম হয়নি, তাই না? এখানে হচ্ছে এই জন্য এটা কন্টিনিউ হবে। তো আপনারা কিন্তু কনফিউজড হবেন না, অনেকেই মনে করে থ্রেশহোল্ডের জন্য যে আউটপুটটা সেটার জন্য কম্পেয়ার করা, কিন্তু কম্পেয়ার করতে হবে প্রতিটা স্টেপে, যেমনটা ছিল আমাদের এই জায়গাগুলোতে। যেমন ধরেন এখানে ছিল টার্গেট 0, আমাদের এখানে 0ই আসছে টার্গেট, এখানে ছিল 0, এখানে 0 আসছে। এখানে আগের বার কী হয়েছিল, আগের বার টার্গেট ছিল 0 কিন্তু আমাদের আউটপুট আসছিল 1। আমরা কিন্তু থ্রেশহোল্ড কাউন্ট করছি না, আমরা কিন্তু এই টার্গেট কাউন্ট করছি। যেহেতু বেশি হয়ে গেছিলো সেই জন্য আমরা নতুন করে ওয়েটকে আপডেট করার পরে আবার শুরু থেকে শুরু করছিলাম, তাই না? কিন্তু দেখেন এখানে আমাদের টার্গেটও 1 এবং সামেশনগুলো আসছে 1, মানে মানের একটু বেশি, কিন্তু টার্গেট তো ফুলফিল হয়েছে, এই জন্য এখানে আমরা কোনো আর আপডেট করছি না, আমাদের এই মানগুলো ঠিক আছে। এখন আমাদের কাজ কি, আমরা যে ওয়েটগুলো পাইছি সেগুলো থেকে আমাদের একটা পারসেপশন যে ইয়েটা আর্কিটেক্টটা সেটা ড্র করা। তাহলে আমাদের ইনপুট কয়টা, 2টা, A আর B কোশ্চেন যেটা ছিল A আর B অ্যান্ড গেটের জন্য। তাহলে আমাদের এর জন্য যে ইনপুট না ওয়েটটা হচ্ছে কত পাইছি 0.7, আর বির জন্য কত পাইছি, এই যে এর জন্য 0.7, বির জন্য হচ্ছে 0.6, তাই না? তো এই যে আমাদের দুটো ইনপুট তাদের ওয়েট দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের সামেশন, এটা হচ্ছে থ্রেশহোল্ডের মান হচ্ছে 1 কোশ্চেনে দেওয়াই ছিল, এই যে 1 দেওয়া ছিল থ্রেশহোল্ডের মান। আর আমরা এখান থেকে কী পাচ্ছি, আমাদের যে ডিজায়ার আউটপুট সেটা পাচ্ছি। তো আশা করি আপনারা অ্যান্ড গেটেরটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব অর গেটের জন্য কীভাবে পারসেপশন কি ইউজ করতে হয়। তো দেখেন অর গেটের জন্য কী আছে 0 0 0 0 1 1 1 0 1 1 1 1। তা আমরা কি জানি অর গেটের জন্য একটা 1 থাকলেই 1, আর অ্যান্ড গেটে কি একটা 0 থাকলেই 0 আউটপুটে, এটা আমরা সবাই জানি। এখানে সেটা দেওয়া আছে। আর কোশ্চেনে কি দেওয়া আছে, 2টা ওয়েট দেওয়া আছে। কেন 2টা ওয়েট, 2টা ইনপুটের জন্য 2টা ওয়েট দেওয়া আছে। A আর B 2টা ইনপুট, আর ওয়েট হচ্ছে W1 আর W2। W1 কত দেওয়া আছে 0.6, W2 দেওয়া আছে 0.6, সেম ইনপুট সেম ওয়েট দেওয়া আছে। থ্রেশহোল্ড দেওয়া আছে কোশ্চেনে 1 আর ইটার মান দেওয়া আছে 0.5। এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করব যে আমাদের কোন কোন ইয়েতে টার্গেট ফুলফিল হচ্ছে স্টেপে। তো ফার্স্ট স্টেপ কি 0 0 এবং টার্গেট আউটপুটও 0 0 0 টার্গেট 0। তাহলে সামেশন অফ WIXI কি W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B, সেম আগেরটার মতনই সেম ওয়েতে যাবে। তাহলে W1 কত এখানে 0.6 আর A এর মান কত 0 প্লাস W2 এর মান কত 0.6 ইন্টু B এর মান হচ্ছে এখানে 0। দেখেন ক্যালকুলেশনগুলো আউটপুট আসছে কত 0। তাহলে সামেশন অফ WIXI থ্রেশহোল্ডকে পার করছে না, বাট এইটি টার্গেটটা সেটাকে ফুলফিল করছে, তাই না? সেজন্য এটা হচ্ছে কন্টিনিউ হবে, এখানে কোনো ওয়েট আপডেটের প্রয়োজন নাই। এখন হচ্ছে স্টেপ 2তে যাব। স্টেপ 2 কী ছিল 0 1, তাহলে এর মান 0, B এর মান 1 আর টার্গেট হচ্ছে এই যে 0 1 করলে টার্গেট হচ্ছে 1, তাই টার্গেট হচ্ছে 1। তখন আমরা এটা ক্যালকুলেট করবো সেমভাবে সামেশন অফ WIXI W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B। তাহলে W1 কত দেওয়া আছে কোশ্চেনে 0.6 ইন্টু A এর মান হচ্ছে এখানে 0, আর W2 এর মান কোশ্চেনে দেওয়া আছে 0.6 ইন্টু B এর মান হচ্ছে এখানে 1। তাহলে ক্যালকুলেট করলে পাচ্ছি কত 0.6। তাহলে সামেশন অফ WIXI হচ্ছে থ্রেশহোল্ডের থেকে কম, কিন্তু আউটপুট হচ্ছে কি আসছে 0.6, কিন্তু আমার টার্গেট কত ছিল, টার্গেট ছিল 1, তাই না? এটা কিন্তু ফুলফিল হয়নি। তাহলে আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে আমাদেরকে ওয়েটকে আপডেট করতে হবে, তাই না? তাহলে ওয়েট আপডেটের সূত্র আমরা জানি WI ইন্টু WI প্লাস ইটা টার্গেট ইন্টু আউটপুট ইন্টু XI, অর্থাৎ ইনপুট যেটা সেটা। তাহলে আমরা দুইটা ওয়েটকে আমাদের আপডেট করতে হবে, দেখতে হবে যে কোনটা আপডেট হয় নাকি কোনটা আপডেট হয় না, এটা চেক করতে হবে, তাই না? দেখেন W1 এর জন্য প্রথমে কী করছে W1, এখানে WI এর জায়গায় W1 প্লাস ইটার মানটা কোশ্চেনে দেওয়াই আছে, এই যে কোশ্চেনে দেওয়া আছে। টার্গেট মাইনাস আউটপুট, টার্গেট ছিল কত 1 আর আউটপুট পাইছে কত 0, তাই না?
আউটপুট 0, 0.6 আর নেবেন না, 0ই নেবেন, ইন্টু xi বলতে আমাদের ইনপুট। xi কি W1 জন্য, W1 জন্য হচ্ছে A আর W2 জন্য হচ্ছে B, তাই না? তাহলে এখানে হচ্ছে আমরা কি পাইছি, W1 মান 0.6 প্লাস ইটার মানটা হচ্ছে 0.5, টার্গেট ছিল কত 1, আউটপুট আসছে কত 0, 1 - 0 ইন্টু W1 জন্য হচ্ছে A, তাই না? তাহলে A, তাহলে এর মানটা এখানে কত, এর মান হচ্ছে 0, এই যেখানে এর মান 0 ছিল, W1 মান 0.6, এই যে কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে? আর এটার মানটা ওই যে কোশ্চেনে দেওয়া আছে। এখন টার্গেট তো 1 আর আউটপুট 0, আর এর মান হচ্ছে 0, এই যেখানে এখানে 0, ক্যালকুলেশন করে W1 মান 0.6 থাকছে, এটা কোনো আপডেট হচ্ছে না, তাই না? তাহলে আবার আমরা কার জন্য চেক করব, আপডেট হোক আর না হোক দুইটা ওয়েটের জন্য, বা যে কটা ওয়েট মানে কোশ্চেনে দেওয়া থাকবে সেগুলো সবগুলোর জন্যই আমাদেরকে ওয়েটটা চেক করতে হবে যে আপডেট হয় নাকি হয় না। আপডেট হোক আর না হোক, যদি এখানে W1 আপডেট হতেও তারপরে আমরা W2কে চেক করব, এটা হচ্ছে নিয়ম। W2-র জন্য আবার কী হচ্ছে, W2 প্লাস এই যে ইটার মানটা 0.5, টার্গেট ছিল কত, টার্গেট ছিল 1, আউটপুট আসছে 0, তাহলে টার্গেট হচ্ছে 1 - 0, যে টার্গেট মাইনাস আউটপুট ইন্টু B, এর জন্য বের করলাম, এখন বির জন্য বের করবো। বির কত ছিল, বির হচ্ছে 1 ছিল, তাই না? তাহলে W2-র জন্য কোশ্চেনে কত ছিল, W2-র জন্য ছিল 0.6 ইন্টু ইটার মানটা, ইটার মান কত দেওয়া ছিল 0.5, এই যে ইটার মান হচ্ছে 0.5, টার্গেট মাইনাস আউটপুট, টার্গেট ছিল 1 আর আউটপুট হচ্ছে 0, তাহলে 1 - 0 ইন্টু B এর মান এখানে কত, B এর মান হচ্ছে এখানে 1, তাহলে 1 দিলাম, ক্যালকুলেশন করলে কত আসছে 1.1। দেখেন আগে কত ছিল, আগে ছিল 0.6, এখন আসছে কত 1.1, তাই না? W2-র মানটা এখানে আপডেট হয়েছে। দেখেন আমাদের কাজ কি, আবার শুরু থেকে আমরা যে আপডেট করলাম, যে আপডেটের যে ওয়েটগুলো পাইছি সেগুলো আবার শুরু থেকে আমাদেরকে সলভ করতে হবে। একটু লেন্দি হলেও জিনিসটা কিন্তু খুবই সিম্পল। তাহলে আবার শুরু থেকে শুরু করব। ফার্স্টে ইনিশিয়ালি কি A ও 0, B 0, টার্গেটও 0, তাহলে আবার সামেশন অফ WI XI, W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B, তাহলে W1 হচ্ছে 0.6, এই যে এখন আমরা আপডেটেড যে মানটা সেটা ইউজ করবো, মানে আপডেটেড যে ওয়েটটা 0.6, W1 আর W2 হচ্ছে 1.1, এটা ইউজ করবো, আগেরটা কিন্তু ইউজ করবো না, ঠিক আছে? তাহলে W1 হচ্ছে 0.6 ইন্টু A এর মান হচ্ছে 0 প্লাস W2-র মান হচ্ছে 1.1, আপডেট যে ভ্যালুটা, ইন্টু B এর মান হচ্ছে 0, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 0, সামেশন অফ WI XI থ্রেশহোল্ড থেকে কম এবং আউটপুট আমাদের 0 এবং টার্গেট আউটপুটও 0, তো এটা হচ্ছে কন্টিনিউ হবে। সেকেন্ডের ক্ষেত্রে কী হচ্ছে দেখেন, সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের 0 1 আর টার্গেট হচ্ছে 1, A0 B1, তাহলে A0 B1 আর টার্গেট হচ্ছে 1, সামেশন অফ WI XI কী হবে, W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B, তাহলে W1 এর মান কত, আপডেটটা 0.6 ইন্টু A এর মান কত 0 প্লাস W2-র মান আপডেটটা কত 1.1 ইন্টু B এর মান কত, B এর মান হচ্ছে 1, তাই না? এই যে 1 গুণ করলাম, এটা করলে পাচ্ছি কত আমরা 1.1। এটা দেখেন আমাদের থ্রেশহোল্ডের তুলনায় কিন্তু WI XI বড় হয়ে গেছে, কিন্তু এখানে কন্টিনিউ কেন করবে, কারণ দেখেন আমাদের আউটপুটটা আমাদের টার্গেট আউটপুটের সঙ্গে ম্যাচ হয়েছে, তাই না? আমার টার্গেট হচ্ছে 1, কিন্তু এখানে সামেশন আসছে 1.1, মানে টার্গেট তো ফুলফিল হচ্ছে, সেজন্য এটা হচ্ছে কন্টিনিউ হবে। এবার থার্ড স্টেজে কী হবে, থার্ড স্টেজে হচ্ছে 1 0 A1 B0, টার্গেট হচ্ছে 1, তাই না? 3 নম্বর স্টেজে A1 B0, টার্গেট 1, তাহলে সামেশন অফ WI XI W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B, তাহলে W1 হচ্ছে আপডেট ভ্যালু 0.6 ইন্টু A এর মান হচ্ছে 1 প্লাস W2-র মান হচ্ছে আপডেটটা হচ্ছে 1.1 ইন্টু B এর মান হচ্ছে 0। এই যে আবারও বলে রাখছি, W1 আর W2-র মানটা কিন্তু এখন এটা ইউজ করবেন, আগেরটা ইউজ করবেন, যেহেতু আমরা আপডেট করেছি আপডেট ভ্যালুতে তখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? আগেরটার ক্ষেত্রেও সেম বলছিলাম, এটার ক্ষেত্রেও সেম। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে পাচ্ছি কত 0। তো এখানে দেখেন আমাদের WI XI-এর যে সামেশনটা সেটা কিন্তু থ্রেশহোল্ড থেকে কম, কিন্তু আমাদের আউটপুট যেটা সেটাই কিন্তু ফুলফিল করেনি, তাই না? আমাদের টার্গেট আউটপুট কত, টার্গেট আউটপুট হচ্ছে 1, আমাদের আউটপুট আসছে 0, তাহলে আমাদের আবার কী করতে হবে, ওয়েট আপডেট করতে হবে, তাই না? এটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু খুবই ইজি প্রসেস, সেম প্রসেসই বারবার রিপিট হচ্ছে। তাহলে আবার আমরা ওয়েট বের করবো দুইটার জন্যই। W1-এর কথা পাচ্ছি 0.6 প্লাস মানে W1-এর যে মানটা ছিল সেটা প্লাস 0.5, এটা কি এটার মান, টার্গেট মাইনাস আউটপুট, মানে টার্গেট আউটপুট আর ডিজায়ার্ড আউটপুট যেটা, এটা হচ্ছে টার্গেট, এটা হচ্ছে ডিজায়ার্ড আউটপুট, তো টার্গেট আউটপুট মাইনাস ডিজায়ার্ড আউটপুট ইন্টু আমাদের যে ইনপুট সেটা। প্রথমে আমরা W1-এর জন্য বের করছি, W1 এখানে কত ছিল A,
আর সরি W1 এর জন্য এ এর মান কত 1 আর W2 এর জন্য কি ছিল বি, তাই না? এই যে বি এর মান কত এখানে 0। তো দুটোর জন্য আমরা সিমিলার ওয়েতে জাস্ট মান বসাই ক্যালকুলেশন করছি। তো W1 পাইছি কত 1.1 আর W2 পাইছি সেম ওয়েতে 1.1, জাস্ট মান বসাইছি আর কিছুই করিনি। তখন আমাদের আজকে বলেন তো আবার শুরু থেকে শুরু করতে হবে। তাহলে কী হবে, আবার A0 B0 টার্গেট হচ্ছে 0। তো আবার সেম ওয়েতে কী করবো, WIX এর মান হচ্ছে বসাবো আপডেট যে ভ্যালুটা WI এর 1.1, এর মান হচ্ছে 0, W2 এর জন্য 1.1 আর B এর মান হচ্ছে 0। তাহলে দেখেন আমরা পাচ্ছি কারো 0, যেটা কিন্তু থ্রেশহোল্ডের থেকে কম এবং আমাদের টার্গেট আউটপুট আর এটা ফুলফিল হচ্ছে বলে এটা কন্টিনিউ হবে। সেকেন্ডতে কী হচ্ছে 0 1 আর টার্গেট হচ্ছে 1। তাহলে এটা আসছে কেমন 0 0 0 1 1 0 1 1 এরকমভাবে আসছে। তো আমরা 0 0 দেখছি, এখন 0 1 দেখবো। তো সেম ওয়েতে W1 এর যে আপডেট মানটা সেটা বসাচ্ছি 1.1 ইন্টু এর মান হচ্ছে এখানে 0, W2 এর মান হচ্ছে 1.1, বি এর মান হচ্ছে এখানে 1। তার এখানে কত পাচ্ছি আমরা WIX এর সামেশন 1.1, যেটা এখানে টার্গেটকে ফুলফিল করছে, কিন্তু থ্রেশহোল্ডের থেকেও কিন্তু WIX এর মানটা বড়। কিন্তু এটা কেন কন্টিনিউ করতে পারবে, কারণ আমাদের যা টার্গেট আউটপুট সেটাকে ফুলফিল করতে পারছে বলে এটা কন্টিনিউ হবে। থার্ড ইতে কী হবে A1 B0 টার্গেট হচ্ছে 0, সরি টার্গেট হচ্ছে 1। আবার সেম ওয়েতে আমরা ওই এটা বসাবো, আমাদের যেই আপডেট ওয়েটটা সেটা বসাবো ইন্টু এর মান হচ্ছে এখানে 1, এখানে আপডেট ওয়েটটা বসাবো, বি এর মান হচ্ছে এখানে 0। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 1.1, যেটা টার্গেটকে ফুলফিল করছে এবং সেটা থ্রেশহোল্ডের দিকে এই সামেশন অফ WIX এর মান বড়, কিন্তু এটা কন্টিনিউ হবে কেন, আমাদের টার্গেটকে ফুলফিল করতে পারতে হলে এটা কন্টিনিউ হবে। স্টেপ 4 কী হবে, আমরা দেখলাম কিসের জন্য 0 0 0 1 1 0 1 1 1 1, তাই না? এখন হচ্ছে A1 B1 টার্গেট 1, তাহলে সামেশন অফ WIXI, তাহলে WI ইন্টু এ প্লাস W2 ইন্টু বি। তাহলে WI হচ্ছে আপডেট যে ভ্যালুটা 1.1 ইন্টু এর মান হচ্ছে 1 প্লাস W2 এর মানটা হচ্ছে 1.1 ইন্টু বি এর মান হচ্ছে 1। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 2.2। দেখেন এটা কিন্তু আমাদের থ্রেশহোল্ডের থেকে অনেক বড়। আমার থ্রেশহোল্ড কত দেওয়া ছিল কোশ্চেনে, থ্রেশহোল্ড দেওয়া ছিল হচ্ছে 1 দেওয়া ছিল কোশ্চেনে। যেহেতু এটা বড় তাও এটা কন্টিনিউ হবে, কারণ আমাদের যে টার্গেট সেটা কিন্তু ফুলফিল করে ফেলতে, সেই জন্য এটা কন্টিনিউ হবে এবং আমাদের ইয়েটাও শেষ হয়ে গেল। এখান থেকে কী করবো আমরা, এখান থেকে আমরা পারসেপশনের যে আর্কিটেকচার সেটা ড্র করে দেবো। আমাদের ইনপুট দুইটা, ইনপুট হচ্ছে এ আর বি। আমাদের ওয়েট যেটা পাইছি আপডেট করার পর 2 ধাপে আপডেট করা লাগছে কিন্তু এখানে, তাই না? তো এখানে হচ্ছে 1 এর জন্য ওয়েট হচ্ছে 1.1, বি এর জন্য 1.1। এই যে আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম ওয়েট, এই যে এই জন্য দুটো ওয়েটকে আমরা দিয়ে দিলাম। তো এই দুটো ওয়েটকে সাম করার পরে আমরা কী বলছি সামেশন অফ WIXI, এবং সেখানে কার সঙ্গে চেক করতে থ্রেশহোল্ডের সঙ্গে চেক করে আমরা ফাইনাল আউটপুট দিচ্ছি, তাই না? যেটাই হচ্ছে আমাদের এই অর্গেটের জন্য তার পারসেপশন আর্কিটেকচার। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটা টপিকসগুলো বুঝতে পারছেন। আমি এখানে অনেকগুলো টপিকস কভার করছি। তো কারো যদি কোনো টপিক্সে কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য এক্সট্রিমলি সরি, বাট আমি চেষ্টা করছি যে আপনাদেরকে ডিটেলস বোঝানোর জন্য, যাতে আপনারা কোশ্চেনে যে টাইপের আসুক না কেন কোশ্চেন আপনারা অ্যান্সার করতে পারেন। তা আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।